নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে যে শুধু কেবলমাত্র আপনাদের আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যার সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু প্রত্যেকেই একটা ওয়েদারের মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো গরম, কখনো বৃষ্টি, কিংবা কখনো আবার ঠান্ডা। এই যে ওয়েদারের একটা মুড সুইং, যখন আপনি হয়তো বাড়ির থেকে বেরোচ্ছেন তখন দেখছেন প্রচন্ড রোদের তাপ, আবার হয়তো কখনো দেখছেন না হালকা বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে সার্ভাইভ করতে হচ্ছে। তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিন একদমই তাই, আমাদের চেহারার যে বাহ্যিক দিকটা সেটাও কিন্তু সার্ভাইভ করছে। যখন আপনি হয়তো প্রচন্ড গরমে থাকছেন তখন দেখছেন যে আপনার মুখে রৌদ্রের আলো পড়ে ট্যান পড়ে যাচ্ছে, কিংবা মেচেদা জনিত সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। আর পুরুষদের ক্ষেত্রেও তো কিন্তু একই রকম সমস্যা দিচ্ছে, যে হয়তো অনেকেরই ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, একটা প্যাচিনেস চলে আসছে। তার সাথে সাথে যারা রীতিমতো হেলমেট পরে বাইকে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে চুল পড়ে যাওয়ার একটা প্রবণতা, তার সাথে সাথে কিন্তু একটা টাকেরও সমস্যা দেখা দিচ্ছে। এত আজকাল হেয়ার ফলের সমস্যা, স্কিনজনিত সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। কিন্তু এই কথাগুলো যারা খুব সুন্দর করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্যই। যে কোনো রকমের স্কিন জনিত সমস্যার সমাধান পেতে আপনারা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন। তো চলুন আরও একবার আমরা আজকে স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা ওয়েদারের মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমাদেরকেও কিন্তু সেই মুড সুইং এর মধ্যে দিয়ে আমাদের বাহ্যিক যে শারীরিক দিকটা রয়েছে তাকেও কিন্তু সার্ভাইভ করতে হচ্ছে। বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কিনে র্যাশ পড়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, মেচেদার মতন সমস্যা হচ্ছে। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বেশিরভাগ বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা হেয়ার ফল জনিত সমস্যা, এবং অনেকের ক্ষেত্রে তো টাকজনিত সমস্যাও দেখা দিচ্ছে। তো এই সমস্যার কারণগুলো যদি একটু দর্শকদেরকে আজকে বলেন। দেখুন, এই স্কিনের এবং চুলের যে সমস্যাগুলো এগুলো বিভিন্ন কারণে হয়। তো একটু অল্প করে একটু আমরা আলোচনা করি এই ব্যাপারগুলো নিয়ে। দেখুন, প্রথমে আসি যে স্কিনের সমস্যাগুলো। স্কিন বলতে আমরা সারা শরীরেও যদিও স্কিন থাকে, কিন্তু সৌন্দর্যের ব্যাপারগুলো যখন আসে তখন আমাদের ফোকাসটা মুখের স্কিনের উপরেই বেশি থাকে, ঠিক আছে? তো সেই মুখে যখন আমরা দেখি যে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে, সবার চোখে সেটাই পড়ে যায় তাড়াতাড়ি, এবং যার হয়েছে সে কিন্তু সেটা নিয়ে একটা মানসিক সমস্যায় বা মানসিক একটা বিষণ্ণতায় ভুগতে থাকে। তার কারণ হচ্ছে মানুষের সবাই চায় নিজেকে একটু প্রেজেন্টেবল করে সবার সামনে তুলে ধরতে, একটু যাতে দেখতে ভালো লাগে, সবাই যাতে অ্যাডমায়ার করে, এই ব্যাপারটা তো সবাই চায়। যে সেখানে যদি মুখের মধ্যে কোনো রকম দাগ, স্পট এগুলো থাকে তখন কিন্তু মানুষ খুব মর্মাহত হয়। সেক্ষেত্রেই আমরা দেখতে পাই যে যারা ধরুন খুব রোদে বেরোচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, এবং কোনো পরিচর্যা করে না স্কিনের, বা জানে না কিভাবে স্কিনের পরিচর্যা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে ব্যাপারটা হয় স্কিনের মধ্যে পড়ে যায়, মানে রৌদ্রের আলোতে চামড়াটা পুড়ে যায়। তাতে কি হয়, মুখটা কালো হয়ে যায়, তামাটে হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় যে প্রবলেমগুলো দেখা যায়, যে আরো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যের আলোর তে এক্সপোজার হওয়া বা সূর্যের আলোতে ঘুরে বেড়ানো। যেখানে ইউভি রেডিয়েশন হচ্ছে সেখান থেকে কিন্তু দেখা যায় যে গালের মধ্যে কালো মেচেদার মতো, মানে দাগ একটা কালো আসে, যেটাকে মেচেদা বলা হয়। এই মেচেদাটা কিন্তু একটা বড় সমস্যা মহিলাদের ক্ষেত্রে হয়। 90% প্রবলেমটা মহিলাদের ক্ষেত্রে থাকে, 10% হয়তো পুরুষদের এটা দেখা যায়। এবং তার বিশেষ একটা বড় কারণ হচ্ছে যে প্রপার স্কিনের যত্ন না নেওয়া, সেটাকে প্রোটেক্ট না করা আলোর থেকে, এটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা আবারও ফিরবো আলোচনায়। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছিলাম। আচ্ছা, বলুন আপনার কি ছেলের শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। সমল বিশ্বাস। হ্যাঁ, সমল সমল
সমর, আচ্ছা না বলছি আপনার ছেলের শারীরিক সমস্যাটা বলুন এবং তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 20 প্লাস। হুম, মাথার চুল পেকে যাচ্ছে, সেটার জন্য আচ্ছা, এই যে মাথার চুল আপনার ছেলের পেকে যাচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, দেখছি 6-7 মাস হবে। 6-7 মাস ধরে। আগে কি এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না না, আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, ছেলের বয়স মানে এত অল্প বয়সে প্রবলেমটা হচ্ছে চুল পেকে যাচ্ছে, শুধু কি মাথার চুল পাচ্ছে নাকি শরীরের কোনো অন্য পার্টেরও, মানে অনেকের হাতেও চুল পেকে যায় বা ভুরু পেকে যাচ্ছে? শুধু মাথায় মাথায়। মাথায়। আচ্ছা, ওর ফুড হ্যাবিটটা কেমন? হ্যাঁ, এর ওয়েট আছে মিনিমাম 52 কেজি মতন। হ্যাঁ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি না, height আছে। আপনারা স্যার বলছি- জিজ্ঞেস করছেন যে ওনার ফুড হ্যাবিট, মানে আপনার ছেলের ফুড হ্যাবিটটা বলুন, মানে কি ধরনের খাদ্য খাবার খায়? ও তো চাউমিন বিরিয়ানি ছাড়া কথাই বলেনি। আচ্ছা, মানে চাউমিন, fast food ফাস্ট আর কি। ফুড এগুলো বেশি খায়, তাই তো? এগুলো হ্যাঁ। এসব বেশি খায়। একটা ফল খেতে বললে ফল খাবে না, সেটা আমার এটাই তো প্রবলেম, এটাই সমস্যা। দেখুন, প্রথম কথা বলবো, যদি স্কিনকে চুল অথবা স্কিন এখানে সুন্দর রাখতে হয়, তাহলে আমাদের এই ভাজা পোড়া বা ডিপ ফ্রাই খাবারগুলো, এগুলো কিন্তু যত অ্যাভয়েড করবেন তত স্কিন ভালো থাকবে। একটা জিনিস ভাবুন, আমরা দেখি চারিপাশে যে পুরুষ হোক মহিলার হোক, কোনো একটা কোথাও যেতে গেলে বা কোনো একটা কাজের জন্য তাদের কি হয়, মেকআপ করতে হয়। মেকআপটা করতে হয় কেন? কারণ তাদের স্কিনে কোনো রকম মানে কি খামতি আছে বা কোনো রকম প্রবলেম আছে, যেটা দেখতে খারাপ লাগছে, তার জন্যই মেকআপটা করতে হয়। ঠিক আছে, মেকআপ বলেই দেওয়া হচ্ছে যে যেটা একটু কম আছে সেটাকে ঠিক করে ব্যালেন্স করা। কিন্তু আপনি একজন ভাবুন, যারা ঋষিরা আছে, মুনিরা আছে, যারা আধ্যাত্মিক ইসেতে লাইনে আছে, তাদের দেখবেন স্কিনের মধ্যে এত বেশি গ্লো, চকচক করছে স্কিনটা। কেন করছে ওটা? কারণ হচ্ছে তাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটটাই কিন্তু আলাদা। তারা দেখবেন কি খাচ্ছে, প্রথম কথা তো খায় নিরামিষ সাধারণত, দ্বিতীয় খায় হচ্ছে একেবারে ভালোভাবে, মানে সুন্দরভাবে বাড়িতে বা তাদের আশ্রমে রান্না করে খাওয়ার, যেগুলোর মধ্যে ভেজাল জাতীয় খাবারটা যত কম থাকে তত ভালো। ওনারা জলেরও কোয়ালিটি এতটা দামি খায়, এত ভালো খায়, যার জন্য কি হয়, তাদের শরীরে টক্সিন জন্মাতে পারে না চট করে। এটা একটা বড় কারণ। এবং দেখবেন তাদের জীবনে আনন্দ, শান্তি অনেক বেশি। তারা নিয়মিত দেখবেন একটা অভ্যাসের মধ্যে থাকে, যেখানে তারা মেডিটেশন করে, প্রাণায়াম করে, কেউ যোগ অভ্যাস করে, এই সবগুলো নিয়ে। এবং তাদের একটা ডিসিপ্লিন লাইফ আছে, যে রাতে এতটায় ঘুমোবো, সকালে এখন এই টাইমে উঠে পড়বো। এই যে ডিসিপ্লিন, এই যে নিয়ম কানুন, তার জন্য তাদের কিন্তু স্কিন ভালো রাখার জন্য, চুল ভালো রাখার, দেখবেন তাদের বেশিরভাগই তাদের কি লম্বা চুল। কেন তাদের বেশিরভাগই দেখবেন সন্ন্যাসীরা যারা পুরুষ, তাদের লম্বা চুল আছে কেন? তাদের চুল কিন্তু কোয়ালিটিটা ভালো বলেই লম্বা চুল হচ্ছে, তাদের তো টাক পড়ে যাচ্ছে না। অনেকে আছে যারা হচ্ছে হয়তো ন্যাড়া মাথা করে রাখছে, সেটা আলাদা, কিন্তু চুল পড়ে যাচ্ছে না, চুলের ভলিউম অনেক বেশি, স্কিনের মধ্যে গ্লো, চকচকে ভাব। তাদের যত বয়স তার থেকে দেখতে তাদের কম লাগে, কারণ হচ্ছে এইটাই। আমাদেরও কিন্তু তাই করা উচিত। যেটা আপনার ছেলের ক্ষেত্রে বললেন যে আপেল একটাও খেতে চায় না, ফলের দিকে যেতেই চায় না, কিন্তু আমাদের শরীরের মধ্যে খাদ্য খাবার যেগুলো আমরা খাচ্ছি, বিশেষ করে প্রোটিন, তারপরে ধরুন ডিপ ফ্রাই খাবার, বেশি করে মশলা দিয়ে সেটাকে তেলে ভেজে মশলাটা তারপরে রান্না করে, হয়তো টেস্ট বেশি হয়, কিন্তু পেটে গিয়ে ক্ষতিটাও অনেক বেশি করে। এই খাবারগুলো যখনই আমরা খাই, তখন পেটের মধ্যে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, হজমের গন্ডগোল করে, তার ফলে দেখবেন কনস্টিপেশনেরও প্রবলেম হয়, তখন পেটের গন্ডগোল কিন্তু শুরু হয়ে যায়। এবার যে ধরুন ফল খাবে, যে ধরুন শাকসবজি বেশি খাবে, তার পেটে কিন্তু যেই অ্যাসিডটা জমছে সেটাকে কিন্তু নিউট্রালাইজ করা যায়, ব্যালেন্স করা যায় এই শাকসবজি ফলমূল দিয়ে। তো সেটাও কিন্তু পাশাপাশি খেতে হবে। 2-3 মাস ধরে দেখছি ওর ওয়েটও বেড়ে যাচ্ছে। ওয়েট বেড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তার মানে ডিসিপ্লিন লাইফ নেই, খালি খাচ্ছে, বসে থাকছে, ঘুমোচ্ছে, মোবাইল ঘাটছে, এগুলোই হচ্ছে। মোবাইলে এর জন্য আমার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে। হ্যাঁ, মানে মোবাইল দেখছে রাত 1-2 পর্যন্ত। আচ্ছা, এবার ওনাকে একটা কাজ করুন, ছেলেকে নিয়ে একবার আমাদের চেম্বারে চলে আসুন।
আমরা ওকে প্রপার পরামর্শ দেব কিভাবে কিভাবে চলতে হবে, কি খেতে হবে, কি করতে হবে। তার পাশাপাশি যে চুলটা যে অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে এবং স্থূলতা বেড়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে, সেগুলোকেও কিন্তু আমরা ঠিক করে ফেলবো। ভিতরে যত মোটা হবে ভেতরে সমস্যা বাড়তে থাকবে, ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, এইগুলো আমরা চেক করে নেব। যদি থাকে তারও কিন্তু ট্রিটমেন্ট আমাদের এখানে হবে। দেরি করবেন না, ওকে বুঝিয়ে একবার আমাদের কাছে নিয়ে আসুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের দিকে একটু যত্নশীল হই, একটু খাবারের প্রতি যত্ন করি, একটু ঘুমানোর টাইমটা যদি একটু ঠিক করে নিতে পারি, একটু সারাদিনের মধ্যে একটু যোগ ব্যায়ামের মতন হালকা কিছু ব্যায়াম যেগুলো আপনি ফ্লেক্সিবল ভাবে ঘরে করতে পারবেন, সেগুলো যদি একটু নিয়মিত করেন তাহলে দেখবেন অনেকটাই রোগ মুক্তির থেকে এগিয়ে থাকবেন। আর যদিও কখনো শরীর খারাপ হয়, যদি কখনো আপনি ভাবেন যে না আর কোনো মেডিসিন যুক্ত কেমিক্যাল যুক্ত মেডিসিন আপনি খাবেন না, একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ করে তুলবেন, তার জন্য কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, আপনি একটু আগেই বলছিলেন এই যে মেচেদা জমিত সমস্যাগুলো মানে মেয়েদের ক্ষেত্রেই কেন দেখা দিচ্ছে বেশি, যদি একটু বলেন আর কি। দেখুন, প্রথম যে ব্যাপারটা বললাম যে কেয়ার না নেওয়া স্কিনের ব্যাপারে এবং ইউভি রেডিয়েশনের মধ্যে বেশি হওয়া, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কারণ হচ্ছে মহিলাদের মধ্যে হরমোনাল চেঞ্জ আসে বিশেষ বিশেষ সময়। একটা ছোটবেলায় যেমনি আসে, ধরুন যখন তাদের পিউবার্টি বা বয়ঃসন্ধির কাল বলা হয়, যখন 12-13 বছর যখন প্রথম তাদের পিরিয়ডসটা শুরু হয়, সেই সময় কিন্তু একটা হরমোনাল চেঞ্জ হচ্ছে সেই সময়। আরেকটা হরমোনাল চেঞ্জ হয় যখন তাদের বেবি হয়, বেবি যখন প্রেগনেন্সি আসে তখন একটা হরমোনাল চেঞ্জ হয়। আবার যখন তাদের প্রি মেনোপজ মানে মেনোপজের সময় হয়ে গেছে, সেই সময় একটা মোটামুটি ধরুন 45 থেকে 50-52 বছরের মধ্যে তাদের আসে। এবং আমাদের এই যে মেচেদার যে পেশেন্ট বেশিরভাগই দেখা যায় কিন্তু ওই এজ গ্রুপে, যাদের ধরুন 45 থেকে 55 বছরের মধ্যে, তাদেরই দেখা যাচ্ছে ওই সমস্যাটা বেশি। এবং অল্প বয়সের মহিলাদের কখন দেখা যায়, যখন দেখা যাচ্ছে তারা কিন্তু প্রেগনেন্সি হচ্ছে, কারো কারো মধ্যে দেখা যায়। এই সময় এই হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু মেচেদাটা চলে আসে। কারণ তখন চেঞ্জেসের সাথে সাথে যদি আমরা প্রপার নিজেদেরকে কেয়ার করি, যদি ডাক্তারবাবুদেরকে তার আগে থেকেই দেখাতে থাকি যে কিভাবে আমি মেনটেন করলে মেচেদাটা আসবে না, বা ভেতরে কোনো সমস্যা আছে কিনা। কারণ যাদের মেচেদার সমস্যা থাকে তাদের লিভার গরম হয়ে যায় এবং তাদের মধ্যে রাগ বেশি থাকে, রাগের মাত্রাটা, ঠিক আছে। তো সেইগুলো যদি আগে থেকেই দেখানো হয় তাহলে কিন্তু এই প্রবলেমটাকে অ্যাভয়েড করা যাবে, আর স্কিনের যে সৌন্দর্যটা সেটাও বজায় থাকবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি দীপা হালদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? হ্যাঁ, আমি ওর মায়ের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, মায়ের নামটা বলবেন এবং মায়ের কি সমস্যা সেটা উল্লেখ করবেন। সমস্যা বলতে মায়ের ঘুম হচ্ছে না, চোখ মুখ পুরো বসে গেছে, আচ্ছা, খিদে নেই শরীরে। বয়স কত? বয়স কত আপনার মায়ের? বয়স 40। 40। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? প্রায় বুঝতে তো প্রায় 6 মাস থেকে 1 বছর হবে। 6 6 মাস থেকে 1 বছর। কোনো আচ্ছা, চিকিৎসা শুনুন। করাননি? হ্যাঁ কোনো চিকিৎসা করাননি এর জন্য? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে অনেক, কিন্তু কিছুই হচ্ছে না। সে একই অবস্থা। ডাক্তারবাবুরা কি বলেছেন? রিপোর্টে কি এসছে? এমনি মায়ের একটু থাইরয়েড রয়েছে, সেটা নিয়ে একটু সমস্যা, আর এখন ঘুমই হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রোগা থাইরয়েড, তাই তো? রোগা হয়ে যাচ্ছে খুব, হ্যাঁ 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 হ্যাঁ। আর খিদে টিদেও কম, আর এবং শরীরের মধ্যে একটা আনচান আনচান ভাব, মানে ছটফট চঞ্চলতা এগুলো থাকে, তাই তো? হ্যাঁ মানে ঘুমটা আসতে চায় না, বা এক জায়গায় বেশিক্ষণ বসে না, এই কাজ ওই কাজ করতে থাকে, এই ব্যাপারগুলো আছে কি? হুম। আচ্ছা, ডাক্তার দেখাননি, কিন্তু এটা ডাক্তার দেখাতে হবে। থাইরয়েডের সমস্যায় শুধু এই সমস্যাগুলো হবে না, ভেতরে আরো প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক আছে। থাইরয়েডের যে কাজ, সেই কাজগুলো যখন অতিরিক্ত মাত্রায় হয়, এটা হাইপার থাইরয়েডিজম বলা হয়, ঠিক আছে। এখানে আয়ুর্বেদ মত বলে যাদের মধ্যে মানে বায়ুর মাত্রাটা অতিরিক্ত বেশি, তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। আপনি একটা কাজ করুন, ওনাকে আর ফেলে রাখবেন না,
শুধু টিভিতে তো প্রোগ্রাম দেখলে হবে না, তার সাথে সাথে অ্যাকশন নিতে হবে, মানে আমাদের কাছে নিয়ে আসুন। আপনার বাড়ির কাছাকাছি যে জায়গায় আমাদের চেম্বার হয় সেখানে নিয়ে আসুন। অল্প দিন ট্রিটমেন্ট করলে কিন্তু উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকবে এবং আস্তে আস্তে ঘুমও আসবে, থাইরয়েডটাও নর্মাল হবে। কিন্তু এত 1 বছর দেরি করেছেন, ওনার কিন্তু ভেতরে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আপনি যে বললেন যে যাদের মেচেদাজনিত সমস্যা হচ্ছে কিংবা স্কিন জনিত সমস্যাগুলো হচ্ছে, তো এগুলোর জন্য আভ্যন্তরীণ ভাবেও একটু নিজেদেরকে দেখা প্রয়োজন। তো কি ধরনের খাদ্য খাওয়া উচিত যাতে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় আর কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স ডায়েট নিতে হবে, এটাই সবচেয়ে মাথায় রাখতে হবে। ব্যালেন্স ডায়েটের মধ্যে কি থাকবে, সেখানে ভাতও থাকবে, সেখানে আমাদের কি বলবো প্রোটিনও থাকবে, তার সাথে সাথে কিন্তু আমাদের ভেজিটেবলসও থাকবে। এটা হচ্ছে একটা প্লেট কিভাবে সাজাতে হয়। প্লেটটা কেমন সাজাতে হবে, সেখানে একটা প্লেটকে, খাবার প্লেট যত বড়ই হোক যত ছোটই হোক, যতটুকু আপনি খাচ্ছেন তার হাফ পোর্শন আপনি কি খাবেন, আপনি ভেজিটেবলস খাবেন, মানে শাকসবজি খাবেন, বিভিন্ন শাকসবজি খেতে পারেন। ঠিক আছে, এটা গেল। দ্বিতীয়টা যে আরো হাফ আছে, তার 1 ভাগ খাবেন আপনি মানে চালের জিনিস হোক বা গমের জিনিস হোক, যেটা আপনার ফুড হ্যাবিট, মানে রুটি হোক বা ধরুন ভাত হোক, যেটাই আপনি খাচ্ছেন সেটা খাবেন। আরও যে হাফ থাকছে, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, সেই পার্টটাতেও আপনার থাকবে কি প্রোটিন। প্রোটিনের মধ্যে কি থাকতে পারে, প্রোটিনের সবচেয়ে সহজভাবে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে ডাল। ডালের পাশাপাশি আর কি আছে, যে বরবটি জাতীয় যেসব জিনিসগুলো, সেগুলোতেও প্রোটিন আছে, মানে ভেতরে দানা আছে, যেসব দানার যে লেন্টিকেলস বলে যেগুলোকে, সেগুলোকে বিনস আছে, বরবটি আছে, এইসব জিনিসগুলোকে। তারপর আবার আমরা প্রোটিন পেয়ে যাব আমাদের সয়াবিন থেকে। ঠিক আছে, সয়াবিনের দানাতেও আছে, আবার সয়াবিন যে আমরা মাংসের মতো চাঙ্কগুলো খাই দোকান থেকে, সোয়া চাঙ্কগুলো, সেগুলোর মধ্যেও প্রোটিন আছে। আবার অথবা আপনি খাবেন পনিরের বা দুধের জিনিস, সেখানেও প্রোটিন পাচ্ছেন, অথবা মাছ, মাংস, ডিম, যার যা ফুড হ্যাবিট সেগুলো কিন্তু এভাবে করে খেতে হবে। এবং মাছ মাংস কিন্তু খারাপ নয়, কিন্তু কার জন্য প্রয়োজন কার জন্য প্রয়োজন না সেটা ডাক্তারবাবুরা বলে দেওয়া হয় আমাদের এখানে এলে। কারণ অনেকের অন্য কোনো সমস্যা থাকে, যেটা মাছ মাংস খেলে হয়তো দেখছি যে বাড়ছে বা কমতে চাইছে না সমস্যা, সেই জন্য আমি একটা জেনারেলাইজ দিলাম। এবং ফলটা কিন্তু সবসময় খাবেন, বিশেষ করে রসালো ফলগুলো বা খুব রঙিন ফল, মানে একটা ধরনের ফল খাবেন না, রঙিন ফল খাবেন, মানে 3-4 রকমের, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা লাল, এরকম কোনোটা গোলাপি, কোনো এরকম যে বিভিন্ন কালারের যে সব মানে ফলগুলো হয়, এবং সবজিও, সেগুলো মিলিয়ে মিশিয়ে খাবেন সবসময়। তাহলে দেখবেন সব রকম আপনার শরীরে ভিটামিনস ঢুকছে, মিনারেলস ঢুকছে। কারণ একজনের মেপে মেপে খাওয়া তো সম্ভব নয়, কিন্তু এইভাবে যদি মেনটেন করেন, এবং অল্প তেলে রান্না, বেশি ফ্রাই করে রান্না না, কিন্তু কাঁচা নয়, সব কাঁচা নয়, শুধু স্যালাডটাই কাঁচা খাবেন, তাছাড়া সব সবজি কাঁচা খেয়ে ফেলেন, ওরকম ব্যাপার নয়, তাহলে হজম হবে না। তো এইভাবে মেনটেন করুন, দেখবেন আপনি 15-20 দিনের মধ্যেই যা আজকে আছেন তার থেকে কিছু কিন্তু তফাৎ আপনি বুঝতে পারবেন। একদমই তাই। আমরা যদি নিজেদের সম্বন্ধে একটু সচেতন হই, একটু খাদ্য খাবারের দিকে নজর দিই, তাহলে কিন্তু অনেকটাই আমরা আগামী দিন সুস্থ থাকতে পারবো। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? অমল দাস বলছি, বাঁকুড়াতে। বলুন, কার সম্বন্ধে জানবেন অমল বাবু? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা? মানে আমার শরীরে মানে লাল লাল চাকা চাকা মানে দাগ হচ্ছে, সেটা মানে চুলকানি হচ্ছে, তো সেইটাতে কিভাবে মুক্তি পাবো? আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 31। 31। আচ্ছা, মানে পেটের মধ্যে কি মানে হচ্ছে? সারা গায়ে হচ্ছে স্যার আর কি? সারা গায়ে হচ্ছে। হ্যাঁ, মানে কেমন দেখতে, ওটা কি মাছের আঁশের মতো আঁশ ওঠে চুলকোলে? হ্যাঁ, কিছুটা লালচে আর পাল্টে। কিছুটা লালচে আর পাল্টে। লালচে কালারের হয়? হ্যাঁ। আচ্ছা, ওটা কোথায়, সারা শরীরে আছে, মাথায়ও আছে? না, মাথায় নেই, গায়ে হচ্ছে। আচ্ছা, ওগুলো কি কোনো সময় ব্যথা হয়? না, ব্যথা না, মানে চুলকানি হচ্ছে। আর চুল করছে খুব? আচ্ছা, কতদিন ধরে ভুগছেন এই সমস্যাটা? আর এটা 5-6 মাস হয়ে গেল। আর এটা মাছের মানে চুলকোলে বা মাঝে মাঝে দেখবেন যে চামড়া উঠছে, এই ব্যাপারটা হয় তো? হ্যাঁ হ্যাঁ, কামড়া হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, এইটা শুনতে থাকুন, এটাকে বলা হয় সোরিয়াসিস। আপনি ঠিক আছে, শুনুন স্যার এই বলছেন। সোরিয়াসিস যে সমস্যাটা, সেটা কিন্তু বড় একটা সমস্যা। এটা শুধু আপনার চামড়ায়, মানে কেউ দেখলে আপনাকে খারাপ বলবে বা পছন্দ হবে না, শুধু তাই নয়,
প্রচন্ড কষ্টদায়ক, এবং এইটা কিন্তু আরেকটা বড় রোগকে টেনে নিয়ে আসে। চামড়ার রোগ তো বটেই, কিন্তু সোরিয়াসিস থেকে একটা বড় রোগ হয় যেটা সোরিয়াটিক আর্থারাইটিস বলে। জয়েন্টে জয়েন্টে মাংসপেশিতে জ্বালা হবে, ব্যথা হবে, মানে মানুষ মানে কান্না শুরু করে দেয়, এতটা বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো এই সোরিয়াসিসটা কিন্তু একটা স্কিন ডিজিজ, কিন্তু এটা সাধারণ খুব জিনিস না। এইটায় সাধারণত বলা হয় যে অটো ইমিউন ডিজিজ, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বিরুদ্ধে কাজ করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে, ঠিক আছে। এটাকে কিন্তু তাড়াতাড়ি সারিয়ে নিতে গেলে আপনার কিন্তু আয়ুর্বেদায় চিকিৎসা করাতে হবে, যেখান থেকে আয়ুর্বেদায় কিন্তু এর ট্রিটমেন্ট আছে, যেটা ট্রিটমেন্ট করলে এটাকে কিন্তু আপনি সুস্থ হতে পারেন এই সমস্যাটা থেকে। তার জন্য দেরি না করে আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন। আমাদের চেম্বার আপনার কাছাকাছি কোথায় আছে সেখানে গিয়ে এই ট্রিটমেন্টটা করাবেন, অবশ্যই কিন্তু খুব সুফল আপনি দেখতে পাবেন। আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে আরেকটু বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হবে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনের সুস্থতার চাবিকাঠি। কারণ যখনই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করছেন তখনই কিন্তু আপনি যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, এই যে সোরিয়াসিসের মতন সমস্যা বলুন কিংবা হেয়ার ফল জনিত ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর কি, যে মাথায় একটা টাক পড়ে যাচ্ছে, তো এই সমস্যা অ্যাকচুয়ালি কেন হচ্ছে যদি একটু দর্শকদের বলেন, আর এর সমাধানও বা কি রয়েছে? দেখুন, এই চুলের ক্ষেত্রেটা আসি, যেটা প্রথমেও প্রশ্নটা ছিল, চুলের ক্ষেত্রে দুটো তিনটে জিনিস হয়। পুরুষদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের পুরুষদের একটা ডিএইচটি বলে একটা হরমোন আছে, হ্যাঁ। সেই হরমোনের কাজ হচ্ছে যে আমাদের চুলের যে মেল প্যাটার্ন, যে চুলের যে একটা মানে স্টাইল আছে, দেখবেন মহিলাদের আলাদা পুরুষদের আলাদা, এগুলোকে কিন্তু ওই ডিএইচটি কন্ট্রোল করে। ওইটা একটা হরমোন, আমাদের একটা টেস্টোস্টেরন হরমোন আর কি। তো এটা এখানে কাজ করে, মানে চুলের ক্ষেত্রে এইভাবে কাজ করে। এবং যদি ডিএইচটিটা খুব বেড়ে যায় কারো, তখন দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে সাধারণত বেশি হয় যে চুল পড়া শুরু করে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, বিভিন্নভাবে ডিএইচটিটাকে ব্লক করতে হবে। ডিএইচটি ব্লক করার একটা খুব সুন্দর খাবার হচ্ছে যে মিষ্টি কুমড়োর যে দানাটা আজকাল সবাই খাচ্ছে, বিভিন্ন সিডস খায়, তো এই জিনিসটা কিন্তু খুব ভালো উপকার দেয় এটার জন্য। আরো আছে, যখন আপনারা ট্রিটমেন্টে আসবেন তখন কিন্তু আমরা মেডিসিন এমন দেবো যাতে এই হরমোনটা আপনার চুলের ক্ষতি না করতে পারে। স্যার, আজকে দিনে দেখা যাচ্ছে যে এই ধরনের চিয়া সিড কিংবা এই কুমড়ো সিডস এগুলো লোকে খুব খাচ্ছে, এগুলো কি সত্যিই হেলদি, মানে শরীরের পক্ষে? অবশ্যই হেলদি, তবে সবার জন্য সবকিছু নয়, ঠিক আছে। আমি যেটা একটু আগেও বলছিলাম যে মাছ মাংস খুবই ভালো, কিন্তু সবার জন্য নয়। কারণ দেখুন, ডিম খেলে ডিমের মধ্যে কি আছে, বায়োটিন চুলের একটা প্রোটিন, পুরুষ মহিলা সবার জন্য দরকার। আবার দেখবেন কারো খুব অ্যালার্জি আছে, সে যদি ডিম খায় তার কিন্তু ক্ষতি হবে। তাই জন্য নিজে থেকে সবকিছু নয়। বা ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখছেন একটা জিনিস ভালো, আজকাল তো সবাই সোশ্যাল মিডিয়াতে টিভি মানে ভিডিও করে বেড়াচ্ছে, সেখানে কিন্তু সীমিত একটা ইনফরমেশন থাকে, পুরো ডিটেলসটা ওখানে দেওয়াও সম্ভব না, সেখানে থাকেও না। আপনার কি করতে হবে, সেখান থেকে ইনফরমেশনটা নিন, তারপর আপনি একজন এক্সপার্টের কাছে যান, যে আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারে যে এইটা কেন আপনার জন্য ভালো, কেন আপনার জন্য খারাপ। কারণ আপনার যদি স্বাস্থ্য সম্বন্ধে সে অবগত না হয়, শুধু একটা জেনারেলাইজ জিনিস সবার জন্য কিন্তু কাজ করে না। আমরা এই জন্যই বলি সব সময়, টিভিতে অ্যাড দেখে আপনি একটা প্রোডাক্ট নিয়ে নিলেন হাঁটু ব্যথার জন্য, অনেক টাকা দিয়ে খরচা করে দিলেন, তারপর কিছু হলো না, যখন আপনি এসে বলছেন স্যার আমি এই করেছি, তা আমার তো কিছুই কাজ হয়নি, আপনাদেরটা কাজ হবে তো? দেখুন, মানুষের ভরসা কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। এবং ভালো জিনিসটাকেও সে কিন্তু তখন ভয় পেতে থাকে। যেমন ধরুন বলে না, চুন খেয়ে মুখ পুড়ে গেলে তখন কি বলে, দই দেখেও ভয় লাগে। এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন। সোশ্যাল মিডিয়ার থেকে ইনফরমেশন নিন, ওটাকে অ্যাপ্লিকেশন করতে গেলে, নিজের জীবনে ওটাকে প্রয়োগ করতে গেলে অবশ্যই কিন্তু একজন এক্সপার্টের পরামর্শ নিন সামনাসামনি, যেটা যে আপনার সম্বন্ধে জানবে এবং আপনাকে গাইড করতে পারবে আপনার কি করা উচিত। তো সেখানেই বলবো এনবিপি রয়েছে। যে কোনো সমস্যা, সেই সব ধরনের সমস্যার কিন্তু সমাধান এখানে হয়, সঠিকভাবে হয়। এবং কিভাবে হবে, যে যখন আপনি সঠিক টাইমে আসবেন, আপনি সব কিছু করে আপনার রোগটাকে বাড়িয়ে ফেললেন, শেষ মানে কিছু তো এমনও রোগ আছে যে মানুষ একেবারে মৃত্যুর দিকে এগিয়ে গেছে, সেই জায়গাটা এসে যদি বলেন যে আপনি 1 মাসেই সুস্থ করে দেন, সেটা সম্ভব না।
সময়টা দিতে হবে। মানুষ সময় কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। তাই এদিক ওদিক না গিয়ে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, একবার চেষ্টা করুন যে এনবিপিতে এসে দেখানোর আপনাদের সমস্যাগুলো নিয়ে। এখানে টিম কাজ করে, সিঙ্গেল একজন ডক্টর এখানে প্র্যাকটিস করেন না। এটা একটা বড় অর্গানাইজেশন যেখানে একটা টিম অফ ডক্টরস আছে, তাদের অভিজ্ঞতাও আলাদা আলাদা রয়েছে। কোনো ক্রিটিক্যাল কেস ধরুন একজন ডাক্তারবাবু দেখলেন, তখন দেখা যাচ্ছে যে না, যে সুফলটা চাইছি সেরকমও আসছে না, তখন বোর্ড মিটিং হয়, ডাক্তারবাবুরা সবাই বসে আলোচনা করে সেই পেশেন্টের সমস্যাটা নিয়ে, এবং বেস্ট কি দেওয়া যায় তাকে সেটাই কিন্তু দেওয়া হয়। এই ব্যবস্থাটা কিন্তু সব জায়গায় নেই, আর সব জায়গায় এ নিয়ে মাথাও ঘামায় না। কারণ হচ্ছে আমাদের একটা টিম ওয়ার্ক। সবসময় দেখবেন আমাদের যে প্রোগ্রাম হচ্ছে, একজন ব্যক্তি প্রোগ্রাম করে না। আজকে আমি রয়েছি, কালকে আরেকজন ডক্টর থাকবে, পরশুদিন আরেকজন ডক্টর। কেন? সবাই যার যার মতামত, যার যার মতো করে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছে। এবার আপনাদের দায়িত্ব যে আমাদের কাছে আসুন, আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করুন, যাতে আমরা আপনাকে সাহায্য করতে পারি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আর এই সকল সমস্যার সমাধান পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা এই মুহূর্তে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি বাগুইহাটি থেকে বলছিলাম, শ্যাম সুন্দর। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি মানে সমস্যা বলতে আমার চুলটা দিন কত দেখছি আমার খুবই পড়ে যাচ্ছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 22। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? এই দিন কয়েক দেখতে পাচ্ছি। দিন কয়েক ধরে। আচ্ছা শুনুন, স্যার বলছেন। আচ্ছা, চুল অনেক কমে যাচ্ছে। আপনার খাওয়া দাওয়ার স্নান করার সময় দেখছি যখন দেখো চুলটা অনেক উঠে যাচ্ছে। হ্যাঁ একদম, আপনি শুনতে থাকুন। আপনার স্যার খাওয়া বলছেন। দাওয়ার ধরনটা কি আমায় বলুন একটু। খাওয়া দাওয়ার ধরন বলতে বাইরেরই খাবার খায়। বাইরের খাবার বেশি খাচ্ছেন, এবং না, আরেকটা বাইরের খাবার খায় না, বাড়ির খাবার খায়। বাড়ির খাবার হয়। তো বাড়িতে কেমন ভাবে করেন মা তো জানি না ঠিক। আচ্ছা, না তার মধ্যে কি তেল মশলাটা একটু বেশি থাকে? জানি না কিভাবে দেন উনি। তেল মশলা হয়তো একটু দিতেই পারে, কি জানি না, কিন্তু তবুও বেশি শাকসবজিটা একটু কম খাওয়া হচ্ছে এখন। আমি আচ্ছা, আর হজমটা কেমন হয় আপনার সেটা বলুন। হ্যাঁ, হজমটা আপনার কেমন হয়? পটি। হ্যাঁ হ্যাঁ, মানে পায়খানাটা কি ক্লিয়ার হয় আপনার? না, ক্লিয়ার বলতে দু একবার যেতে হয়, একবার হওয়ার পরে আবার পরে একবার ক্লিয়ার আছে। আচ্ছা, তার মানে পরিষ্কার হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাতের ঘুম ঠিক হয়? রাতের ঘুম বলতে রাত ঘুমালে যখন ঘুম এখন গভীর ঘুম হয়, কিন্তু ঘুমটা দেরি হয় আমার। দেরি হয়। আচ্ছা, আর আরেকটা কথা বলুন, আপনার মানসিক চাপ কেমন আছে? স্ট্রেসটা তো খুবই আছে, কারণ কম্পিউটার রিলেটেড কাজ তো। আচ্ছা দেখুন, আমি আপনাকে বলছি, একজন যদি সুস্থ থাকতে চায়, বা ধরুন চুলের সমস্যা হোক বা শারীরিক যে কোনো সমস্যা হোক, কয়েকটা জিনিস তার মেনে চলতে হয়। খাদ্য খাবারের ধরনটা এমন হবে যে আপনি যেটা বললেন আপনি সবজিটা কম খাচ্ছেন, ওটা বাড়াতে হবে, ঠিক আছে? সব সময় আমি বলে যাচ্ছি যে সবজির পরিমাণটা আপনার বাড়াতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। আরেকটা হচ্ছে ঠিক টাইমে একটু খাবেন, মানে রাতের খাবারটা বেশি লেট করবেন না, কারণ তাহলে হজমের একটু সমস্যা হয়। এবং খাবারটা তো হজম হওয়ার পর সেটা আপনার শরীরে একটা কি বলবো নিউট্রিশন বা পুষ্টি সাপ্লাই করবে, তো সেটা যদি অতিরিক্ত রাতে হয় সেটা কিন্তু সমস্যাটা থাকে, মানে ঠিক মতো ওই প্রসেসটা হয় না। এটা হচ্ছে গেল। দ্বিতীয় কথা, রাতের ঘুমটা দেরি করে যেটা আসছে, রাতের ঘুমটা প্রয়োজন বেশি, দিনের ঘুমটা কিন্তু কোনো কাজে আসে না তেমন, ওটা জাস্ট বডিকে রেস্ট দেওয়া। কিন্তু রাতের ঘুমটা আমাদের এমন একটা সিস্টেম আছে, প্রকৃতির সাথে যোগাযোগ আছে, যে অন্ধকার হবার পর, মানে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আমাদের কিন্তু একটা গুড হরমোন সৃষ্টি হয়, এবং সেই জন্য আমাদের শরীর দেখবেন রাতের দিকে রেস্ট চায়, শান্ত পরিবেশ চায়, যাতে ঘুমটা ভালো হয়। তাই বেশি রাতে ঘুমোলে সেই পরিবেশটা কিন্তু সময়টা কমে যায়। দিনের বেলা আপনি 7 ঘন্টা ঘুমোচ্ছেন, রাতে ঘুমোলেন না, লাভ নেই। রাতে আপনি তাড়াতাড়ি ঘুমোন, আপনি ভোরবেলা উঠে পড়ুন, দেখবেন শরীর ঝরঝরা লাগবে। আরেকটা কি, যে আপনি যে খাওয়া দাওয়া করছেন সেটা যেমনি টাইমে খাবেন, হালকা খাবেন, এবং
রাতের খাবারটা হালকা করবেন, দিনের খাবারটা সব রকম খাবার রাখবেন তার মধ্যে, কারণ পুষ্টি আমাদের দরকার। যেমনি আমাদের শাকসবজি দরকার, তেমনি প্রোটিন দরকার, তেমনি কার্বোহাইড্রেট দরকার, তেমনি ফ্যাট দরকার, সবই দরকার। কিন্তু তার মধ্যেও কোনটা ভালো কোনটা খারাপ রয়েছে। আপনারা একবার আসুন আমাদের এখানে, যদি কোনো ইন্টারনাল মেডিসিনের ট্রিটমেন্ট করতে হয় সেটাও হবে, তার পাশাপাশি আপনাকে গাইড করে দেওয়া হবে কি খাবেন কি খাবেন না, আপনার শরীর অনুযায়ী সেটা আপনাকে বলে দেওয়া হবে। টিভিতে বললে আমি সবারটা একই রকম বলবো, কিন্তু যখনই আপনি আমাদের কাছে আসছেন তখন কিন্তু একদম আপনারটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারটা কোনটা সবচেয়ে উপকারী হবে সেটাই কিন্তু আমরা গাইড করে দেবো। আর এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, নতুন চেম্বারে পাচ্ছেন বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেদিনীপুরবাসীদের জন্য অত্যন্ত সুখবর, তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেছেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী পরবর্তী জীবনটা একটু খুব সুন্দর করে কাটান এবং আপনারা যাতে আগামী পরবর্তী জীবনটা যাতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে যে সত্যি সত্যি সুন্দরভাবে কাটাচ্ছেন, মানুষ যে উপকৃত হচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম? যোগেন্দর কর, কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার আমার মানে অনেক প্রবলেম, যন্ত্রণা, নড়তে চড়তে পারতাম না, কতদিন খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটা? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি, কোন রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না। ডাক্তার বলে দিয়েছিল, হাড়ে ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার ঠিক হওয়ার নয়, হ্যাঁ, এটা আপনাকে ওই বলে দিয়েছিল? যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত, ওতে যা। আর বাথরুমের প্রবলেম ছিল, আচ্ছা জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা। খাটে উপরে আমি লড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। হ্যাঁ, আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস। 2 মাস। হ্যাঁ, এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলি উনি জাদুঘরে আছে। জাদুকর? জাদু। কেন ডাক্তারবাবু, কি জাদুকর? জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না, আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো সেটা যেরকম যন্ত্রণা, রক্ত আচ্ছা। নেই, হাঁটা চলাও করতে পারতেন না? না হাঁটা চালা পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন? অনেক। আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল, হ্যাঁ। এখন সে প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক মানে আছে। আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। তাহলে এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন
প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরাম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ঝর্ণা ঘোষ, কোথায় বাড়ি আপনার? হাওড়া নুনচলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার কাছে 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। হ্যাঁ, এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? হ্যাঁ এগুলো মাস দিয়ে করিনি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ, হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে- যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ। সেই। হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলে? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। নাম? সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইসিস? হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা বা যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ মাস খেয়েছেন। ওষুধ খেয়েছি। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের না, না। যে একটা পার্ট আছে? না না আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই অনেক কোনোরকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের দিনে আমি কিংবা আপনি কেউই বলতে পারি না যে না আজকের দিনটা আমার কোনো শারীরিক সমস্যা নেই। গ্যাস অম্বল থেকে শুরু করে কঠিন যে দুরারোগ্য ব্যাধিগুলো দেখবেন আমাদের কিন্তু প্রায় ঘরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। প্রত্যেকের ঘরে কোনো না কোনো শারীরিক সমস্যাজনিত ব্যক্তি আমরা খুঁজে পাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যে শারীরিক সমস্যাটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থ্রাইটিসের মতন সমস্যা। এই সমস্যা হঠাৎ করে কেন এত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে কিংবা কি কারণে বাড়ছে, আমরা এই সবিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে যাব এবং জেনে নেব এই সকল সমস্যার কি কারণ। তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে না আজকের দিনটা আমরা একটু ভালো আছি। মানে গ্যাস অম্বল থেকে শুরু করে এমন কঠিন দুরারোগ্য ব্যাধি প্রত্যেকের ঘরেই করা নাড়ছে, আর তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা। মানে এই সমস্যাটা স্যার এখন না মানে কোনো বয়স্কদের মধ্যে আটকে নেই, যারা বাইরে অনেকক্ষণ 10-12 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্সে কাটাচ্ছেন, ছেলে মেয়ে নির্বিশেষে, তাদের মধ্যেও কিন্তু এই শারীরিক সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। তো এটার কারণটা যদি একটু দর্শকদেরকে বলেন।
দেখুন বয়স কম বলতে ধরুন আজকাল যারা আমি বলবো ইয়াং জেনারেশন, তাদের একটা কিন্তু প্রবলেম রয়েছে, তাদের খাদ্য ধরনটা কিন্তু ঠিক নেই। দেখা যায় বেশিরভাগই কিন্তু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এতে কি হচ্ছে, তাদের যে ফুড হ্যাবিটটা এতটা খারাপ হয়ে যায়, তাতে দুটো প্রবলেম হয়। শরীরের মধ্যে কিন্তু অ্যাসিড তৈরি হয় বেশি, ঠিক আছে, অ্যাসিডিক নেচারের ফুড ওগুলো থাকে। এবং আজকালকার এই ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবলেমটা রয়েছে, তারা কিন্তু নন ভেজের দিকে বেশি অ্যাডিক্টেড এবং ভেজিটেবলস, ফ্রুটস এগুলোর দিকে কিন্তু একেবারেই নেশা নেই, যে খাবার একটা ইচ্ছে প্রবণতা একেবারেই নেই। এতে কি হচ্ছে, পেটের মধ্যে যে অ্যাসিডটা আছে তার মাত্রাটা বেড়ে যায়। যখনই ফ্রুটস ভেজিটেবলস খাবে তখন কি হবে, পেটে যে অ্যাসিডটা আছে ওটাকে নিউট্রালাইজ করে, মানে কমিয়ে রাখে, যতটুকু দরকার শরীরে ততটুকু থাকছে। কিন্তু যখনই শুধু কেউ মাছ, মাংস, ডিম, ভাজা পোড়া, পেঁয়াজ রসুন কষিয়ে দিয়ে রান্না করা এইসব খাচ্ছে, আর শাকসবজি বা স্যালাড বা ধরুন ফলমূল এগুলো একবারে কম খাচ্ছে বা খাচ্ছেই না, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বেশি আছে। দ্বিতীয়ত, এত বেশি আজকাল খাবারের মধ্যে পেস্টিসাইডস, যে রাসায়নিক সারগুলো দেওয়া হচ্ছে। আগেকার দিনে কি হতো, গোবরের সার দেওয়া হতো। যত দিন যাচ্ছে প্রোডাকশন বাড়ানোর জন্য, তাড়াতাড়ি করার জন্য প্রোডাকশনটা, মানে ভেজিটেবলস তার সাথে হচ্ছে মাছ, মাংস সবকিছুতেই তাড়াতাড়ি আমার দরকার, সেটাকে বড় করতে গিয়ে রাসায়নিক সার দেওয়া হচ্ছে এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম পেস্টিসাইডস দেওয়া হচ্ছে, যেগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে কিন্তু চলে যাচ্ছে এবং সেগুলো গাছপালার বা পোকামাকড়কে যেমন ক্ষতি করছে, আমাদের ভেতরেও কিন্তু শরীরে ক্ষতিগুলো করছে, ঠিক আছে। এই কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, পেটের সমস্যা থেকে একেবারে ধরুন হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডাইজেশনের প্রবলেম তো ঘরে ঘরে রয়েছে। তার সাথে সাথে কিন্তু এই যে ব্যথার ব্যাপারটা, আর্থারাইটিসের কথা বলছি, সেখানেও হচ্ছে, কারণ মানুষের হরমোনাল একটা চেঞ্জ চলে আসছে। মানুষের কি হচ্ছে, যে শক্তি, সেই শক্তিটা কমে যাচ্ছে, কারণ এই রাসায়নিক সারের খাদ্য খাবার খেয়ে। তার সাথে মানসিক চাপ আজকাল দিনে দিন বাড়ছে, মানুষের ঘুমের টাইমে ঠিক নেই, সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে, তার ধরুন বয়স 35, সেও কিন্তু বিভিন্ন এই জয়েন্ট পেইন নিয়ে ভুগছে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি চিঠিতে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানতে। আচ্ছা, আপনার ছেলের কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। ছেলে 31। আচ্ছা, বলুন কি শারীরিক সমস্যা হচ্ছে? রোদে বেরোলে খুব প্রচন্ড মাথা ধরে যাচ্ছে তাই। আচ্ছা, আর এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? তাও 1-1.5 বছর হবে। মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে ধরছে। আচ্ছা আচ্ছা, ছেলের যে প্রবলেমটা হচ্ছে, ছেলের কি ঠান্ডা লাগার একটা ধাত আছে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগে, ধাত আছে, একটু ঠান্ডা লেগে যায়। আচ্ছা দেখুন, যাদের সাইনাসের সমস্যা থাকে তাদের ঠান্ডা লাগার যেমন ধাত থাকে, তাদের এই মাথা ব্যথা হওয়াটারও কিন্তু সমস্যা থাকে, যারা রোদে গেলে মাথা ব্যথাটা হয়। রোদে বেরোলে মাঝে মাঝে হচ্ছে। হ্যাঁ, এবার এটাকে দেখতে হবে সত্যি কি সাইনাসের প্রবলেম থেকে হচ্ছে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমাদের কাছে আনতে হবে ওনাকে, একবার আমাদের কাছে নিয়ে আসুন। আনলে আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে পরামর্শ দেবে যে তার কি ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে সুস্থতার চাবিকাঠি। এরকম বহু মানুষ হয়তো আপনাদেরই আশেপাশে রয়েছেন, যারা হয়তো অনেক দিন ধরে নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসা করেছেন, তারপরেও কিন্তু কোনো রেজাল্ট পাননি, আলটিমেটলি জিরো ফল হাতে নিয়ে এসেছেন। তাদের জন্যই বলছি, তারা যদি আবারও চাইছেন আয়ুর্বেদকে ভালোবেসে পাশে নিয়ে সুস্থ হতে, অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমরা আবার আলোচনায় আসবো। স্যার, এই যে আর্থারাইটিস জনিত সমস্যা, এটা কি বংশানুক্রমিক নাকি যে কোনো মানুষেরই যে কোনো বয়সেই হতে পারে? দেখুন, যে কোনো মানুষের যে কোনো বয়স না, একটা এজ গ্রুপ থাকে আর্থারাইটিসে। দেখুন, আর্থারাইটিস অনেক রকম আছে, ঠিক আছে। তার মধ্যে খুব বেশি যেগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিস, আরেকটা হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিস, আরেকটা হচ্ছে গাউট। এবার ব্যাপারগুলো কি, অস্টিও আর্থারাইটিসে কি হয়, অস্টিও আর্থারাইটিস হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। এবং কি হয় তাতে সমস্যাটা, যে আমাদের যে হাড়ের জয়েন্ট আছে, বড় জয়েন্টগুলো, বিশেষ করে হাঁটুর জয়েন্টে, সেখানে কি হয় যে হাড়ের ওপরে একটা কভারিং থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি, সেই কার্টিলেজগুলো ক্ষয় হয়।
কার্টিলেজগুলো ক্ষয় হয়ে গেলে কি হবে, যে হাড়ে হাড়ে ঘষা খাওয়া শুরু করবে। হাড়ে হাড়ে যখন ঘষা খাবে হাড়গুলো আরো ক্ষয় হতে থাকবে, এই সমস্যাটা দেখা থাকবে। তার সাথে কি হয়, যে হাড়ের জয়েন্টের যাতে ঘষাটা না খায়, কার্টিলেজটা যাতে ভালো থাকে, ওখানে একটা তেল মতো থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। এই ফ্লুইডটাও কিন্তু শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার জন্য কি হয়, ওই জায়গায় ফ্লুইডটা থাকে না। তার জন্য মুভমেন্ট যখনই করা হয় হাঁটুগুলো, তখন কিন্তু কটকট আওয়াজ হবে। এই সিমটম কি থাকবে, ব্যথা থাকতে পারে, সেখানে একটা লাল হয়ে থাকতে পারে জায়গাটা, ফুলে থাকতে পারে, যেটা সোয়েলিং হয়ে থাকতে পারে। এই সমস্যাগুলো দেওয়া যায়। এবং চলাফেরার সময় বা ধরুন বেশিক্ষণ ধরে রেস্ট নিলে ঘুম থেকে উঠে আবার যখন হাঁটতে যায় তখন ব্যথা থাকবে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা থাকবে, এবং হাড় কমজোর হয়ে যাবে, হাঁটা চলায় কষ্ট হবে, লেংচে লেংচে হাঁটতে হবে। এবং একটা টাইমে গিয়ে এগুলো এমন দাঁড়াবে যে ওই যে বললাম যে হাড় ক্ষয় হলে কি হবে, একদিকের হাড়টা নিচুতে নেমে যাবে, একদিকের হাড়টা উঁচুতে নেমে যাবে জয়েন্টের। তখন কি হবে, মানুষ যখন হাঁটবে হাঁসের মতো হাঁটবে, যেভাবে হাঁস মাথা দুলিয়ে দুলিয়ে হাঁটে সেভাবে কিন্তু সে বাধ্য হবে হাঁটতে, কারণ না হলে তার পায়ে জোরটা পাবে না। ঠিক আছে, তার সাথে তো পেইন তো থাকবেই। এই ব্যাপারটা হয়ে যায়, ব্র্যাকেট ফিট হয়ে যায়। এটা গেল হচ্ছে আপনাদের অস্টিও আর্থারাইটিসের একটা কথা বললাম। একদমই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুমন্ত মন্ডল বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলুন, হাওড়া থেকে বলছেন। আচ্ছা, হাওড়াতেও কিন্তু বেলুড়ে, দাসনগর অনেক জায়গায় চেম্বার রয়েছে। এবার আপনার কি শারীরিক সমস্যা সেটা একটু বলবেন। সমস্যাটা আমার এই গরমে রোদ বা যে কোনো বাইরে থেকে গেলে সে বাড়ি আসার সময় দেখে সেই মাথা ব্যথা করে এবং চোখ টান ধরে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? আপনার বয়সটা বলবেন। বয়সটা 28 বছর বয়স। আচ্ছা শুনুন স্যার, বলছেন আচ্ছা, বাকিটা। রোদে গেলে মাথা ব্যথা করে, তাই তো? হ্যাঁ, বাড়িতে ফিরলে সেটা হয়। মানে রোদ থেকে বাড়িতে ফেরার পর সেই ব্যথাটা মাথা ব্যথা হয়। হচ্ছে, ঠিক আছে, আপনি কি করেন? আপনি হ্যালো? কি করেন আপনি? কি করে বলতে, বাড়িতে চাষবাস আছে এবং মাঠেতে যেতে হয়, এবং বাইরেতে গেলেও একই পয়সা নয়। আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। আপনি ঠিক টিভির আছে, প্রথম ভলিউমটা কথা মিউট করে হচ্ছে শুনতে এই যে থাকুন। আপনার যে সমস্যা না, আপনার 18 বছর বয়স বললেন, মাঠে আপনার কাজ করতে যেতে হয় চাষবাসের জন্য। এই যে ডাইরেক্ট আপনার হিটটা পড়ে মাথার উপরে, প্রথম কথা হচ্ছে রোদে বেশিক্ষণ থাকলে কি হয়, আমাদের শরীর থেকে ঘাম তৈরি হয়। যত ঘাম বেরিয়ে যায় শরীরের মধ্যে থেকে, তত আমাদের শরীরের জলের অভাব পড়ে। এবং সেক্ষেত্রে আমাদের গায়ে মানে হাত পায়ের অংশেরও যেমনি জল দরকার, আমাদের মাথার ব্রেনেরও জল দরকার, অনেক জল লাগে আমাদের ব্রেনে। তো সেইটার অভাব হতে থাকে আস্তে আস্তে অল্প অল্প করে। তখন দেখবেন আপনার মাথাটা একটু ঝিমঝিম করতে পারে, বা একটু ক্লান্ত লাগতে পারে, দুর্বল লাগতে পারে, এগুলো হয়। এবার দেখা যাচ্ছে আপনার এইগুলো ছাড়াও আপনার মাথা ব্যথা করছে যখন আপনি ফিরে আসছেন। দেখুন, যখন আপনি কাজের মধ্যে অ্যাকচুয়ালি থাকছেন, হয়তো ব্যথাটা তখন থেকেই আছে, যেহেতু কাজের মধ্যে থাকেন বলে আপনি বুঝতে পারেন না। যখন বাড়িতে এসে রেস্ট নিচ্ছেন, তখন টনটন করে আপনার মাথাটা ব্যথা করছে। এইটাকে প্রথম যেটা করতে হবে, চেষ্টা করুন মাঠের কাজ করতে গেলে এমন ভাবে করুন যাতে একটু ভোরের দিকে কাজ করতে পারে। দেখুন, মাঠের কাজ কিভাবে করতে হয় আমার তো অভিজ্ঞতা নেই, কিন্তু বলবো অতিরিক্ত সূর্যের আলো এখন যেটা হচ্ছে, আমরা সবাই বাইরে গেলে একদম ভয় পেয়ে যাচ্ছি, বেরোনোর সাথে সাথে ঘেমে যাচ্ছি। এই ব্যাপারগুলোর থেকে রেহাই পেতে গেলে কিন্তু আপনার একটু ভোরের দিকে কাজ করা শুরু করুন, যাতে অতিরিক্ত চওড়া রোদ ওঠার আগে আপনার কাজটাকে কমপ্লিট করতে পারেন। দ্বিতীয়ত, জল সাথে রাখুন, নর্মাল জল, একদম বরফ জল নয়, কোনো গরম জল নয়, কিছু নেই, নর্মাল জল, যেটা আপনার শরীরের টেম্পারেচারটা মেনটেন করতে পারবে। বারে বারে জল খেতে হবে, গরম থেকে জল খাওয়া যায় না ওরকম কোনো ব্যাপার নেই, বরঞ্চ গরম লাগলে জল খাওয়াটা উচিত, কিন্তু তা বলে ঠান্ডা জল নয় যে বরফ জল খেয়ে নিলেন, ফ্রিজে থাকা জল খেয়ে নিলেন, ওরকম না। নর্মাল টেম্পারেচারের জল যেটা হয় সেটা খাবেন। ও আপনাকে শরীরটাকে যে ঘাম থেকে ক্লান্তি ভাব বা ধরুন জলের ঘাটতি, সেটাকে পূরণ করবে এবং আপনাকে টেম্পারেচারটা শরীরের মেনটেন করবে, গরম হয়ে যেতে দেবে না। কারণ অতিরিক্ত মাথায় গরম হয়ে গেলে তখন সেখানে কিন্তু মাথা ব্যথাটা হয়। ঠিক আছে, তো যেটাই হোক, যদি দেখছেন এগুলো করে ঠিক হচ্ছেন না, তাহলে আমাদের যা বুঝতে হবে যে ভেতরে কোনো সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা যদি ঠিক করিয়ে নিতে চান, সেটা যাতে বেড়ে না যায়, তার জন্য বলবো একবার আমাদের কাছে আসুন, এসে দেখিয়ে নেবেন।
আর আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করতেই পারেন। আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য কিন্তু কোনো সময়সীমা নেই। আপনি যখনই বুঝতে পারছেন যে না আপনাদের শারীরিক সমস্যাটা আপনার হাতের বাইরে এবার যেতে বসেছে, কিংবা আপনি আর সেই শারীরিক সমস্যাটাকে কন্ট্রোল করতে পারছেন না, তখন কিন্তু অবশ্যই আপনারা নিচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা অত্যাধুনিক আয়ুর্বেদিক আধুনিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করে থাকেন। এখানকার লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং অন্যান্য অনেক থেরাপি রয়েছে, যা শুধুমাত্র আপনাকে আভ্যন্তরীণভাবে সুস্থ করে তুলবে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যারই সমাধানের জন্য কিন্তু প্রস্তুত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং আগামী দিনেও যাতে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে করতে পারেন এবং যাতে আপনি আগামী দিনটাতে আর এরকম শারীরিক সমস্যার সম্মুখীন না হয়ে থাকতে পারেন, তার জন্যও কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। আপনাকে তো নতুন উদ্যমে কাজ করতে হবে এবং তার জন্য আপনাকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আমাদের মধ্যে অনেকেই একটা মিথ রয়েছে যে আর্থারাইটিস মানেই আপনাকে অপারেট করতে হবে কিংবা অপারেশনের মধ্যে দিয়েই যেতে হবে, মানে এটা কতটা সত্যি? আচ্ছা দেখুন, আর এটা প্যাথি টু প্যাথি কিন্তু ভ্যারি করে। যেমনি ধরুন মডার্ন মেডিসিনে কি আছে যে কোনো রকম যখন হাড় ক্ষয়ে যাচ্ছে তখন একটা টাইমের পর ডাক্তারবাবুরা বলছেন যে আপনার হাড়ের যে অংশটা ক্ষয় হয়ে গেছে সেই অংশটাকে আপনারা রিপ্লেস করে নিন, মানে আর্টিফিশিয়ালি সেই জায়গাটাকে তৈরি করে দেওয়া হচ্ছে। তাতে অনেক পেশেন্ট কিন্তু ভালো হচ্ছে, অনেক পেশেন্ট আবার কিন্তু রেজাল্ট খুব একটা পাচ্ছে না। কারণ যখন ওরকম রিপ্লেসমেন্টের পরেও তারা সুস্থ হতে পারছে না, ব্যথাটা ব্যথার জায়গায় রয়ে যাচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, তখন কিন্তু তারা আমাদের কাছে আসে। এরকম অনেক পেশেন্ট আছে। আর দেখা যায় বেশিরভাগ লোকই কিন্তু আগে অনেক কিছু ট্রাই করে যখন রেজাল্ট না পায় তখন আসে। এইটাই ভুল হয়ে যায়। তো চেষ্টা করার আগে আগে যেটা আমাদের মানে ভারতবর্ষের একটা প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, যেটার ভবিষ্যৎ এত ভালো যে গভর্নমেন্ট এখন খুব বেশি নজর দিয়েছে আয়ুষ ডিপার্টমেন্টটাকে, কারণ দেখেছে এর ফলাফল খুব ভালো উইদাউট সাইড এফেক্ট। তো সেইটার চেষ্টা না করে আমি যদি আগেই অপারেশনের দিকে চলে যাই, তারপরে সেটা সাকসেসফুল হলো না, তাহলে তো আমার শরীরও নষ্ট হলো, আমার টাকা পয়সাও নষ্ট হলো, আর কাজটাও হলো না। তো একটাই বলবো যে যারই যে সমস্যা হোক, আগেই চট করে অপারেশনের দিকে যাবেন না। কোন সময় আপনি অপারেশনের যাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আগে একবার বলবো যে আয়ুর্বেদের হাত ধরুন, আমাদের কাছে আসুন, এসে দেখিয়ে নিন, ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিন। ওনারা যদি বলে দেয় হ্যাঁ এটা উন্নতি হবে, ভালো হবে, তাহলে অবশ্যই হবে। এবার ওনারা যদি বলে দেন এখান থেকে না, আপনার যে কন্ডিশনে আছেন এটা আপনার অপারেশন করতেই হবে, হাতে সময় কম আপনাদের, ঠিক আছে, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু বলবো আয়ুর্বেদে কিন্তু যে কোনো রোগের চিকিৎসা হয়, বিভিন্ন রোগের সুফল আমরা কিন্তু দেখতে পাই পেশেন্টদের ক্ষেত্রে। এবং তার জন্যই যে আমরা যে বিভিন্ন রকম এই বাইটস গুলো চালাই, পেশেন্টরা কি বলছে সেগুলো কিন্তু কোনো মডেল দিয়ে তৈরি করা নয়। এরা কিন্তু বিভিন্ন অসুখে ভুগেছেন, অনেকে সম্পূর্ণ এখন সুস্থ হয়ে গেছেন, তারপরে দিয়েছেন বাইটগুলো। অনেকের ট্রিটমেন্ট অনেকটা এগিয়ে গেছে, অনেক ধরুন ভালো পার্সেন্টেজ অবধি তারা সুস্থ হয়ে গেছে। তাদের আগ্রহ দেখে আমরা তাদেরকে বলি তাহলে আরো দর্শকদেরকে জানান যারা উপকার পাবে তারা রয়েছে। অনেকে হয়তো আমাদের এই প্রোগ্রাম দেখে যারা আসছেন এখন নতুন, তারা হয়তো কাউকে না কাউকে টিভিতে দেখে তাকেও হয়তো দেখবেন সে ট্রিটমেন্টটা নিচ্ছে, ঠিক আছে। তো ভরসা করুন, আসুন, এর খুব ভালো ট্রিটমেন্ট আছে উইদাউট সার্জারি। মেডিসিনের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় রোগ কিন্তু আমাদের এখান থেকে সারিয়ে নিয়ে মানুষ পেশেন্টরা যাচ্ছেন। অনেকে পাইলসের অপারেশন করেছে, 2বার করেছে, 1বার করেছে, সারেনি, আমাদের এখানে এসে কিন্তু তারা সুস্থ আছে। আরোগ্য লাভ করাটা হচ্ছে মেন উদ্দেশ্য। আপনি কোন প্যাথিতে করছেন সেটা মেন নয়, তার জন্য আয়ুর্বেদাকে আপনারা গুরুত্ব দিন। দেখবেন আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু আপনি উইদাউট কোনো সাইড এফেক্ট একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। কালকেই একটা ঘটনা, একজন এসছে আমাদের চেম্বারে, তাকে আমরা যখন বোঝাচ্ছি, সে মানে তার পঞ্চকর্মার দরকার আছে, আমাদের একজন ডাক্তারবাবু লিখে দিয়েছেন পঞ্চকর্মা। এবার তার সাথে যখন আমি কথা বলছিলাম, তিনি না প্রথমে বিরক্ত হয়ে গেলেন, যে তিনি ভাবছে আমি হয়তো ওনাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি,
যাতে উনি পঞ্চকর্মাটা নেন, হয়তো ওনার লাগবেই না। এবার আমি যখন ওনাকে বললাম কেন আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে একটা থেরাপি যার আপনার কোনো নলেজ নেই, আপনার আগের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, সেটা যদি আমি আপনাকে না বোঝাই, আপনি তো ওটা মানে কি জিনিস তাই বুঝবেন না, আন্দাজে ডিসিশনটা নেবেন। আপনি হয়তো বলবেন আমি করাবো না, কারণ আপনি তো বুঝবেনই না ব্যাপারটা, তার জন্যই আপনাকে বোঝানোর পর উনি ট্রিটমেন্টটা নিতে রাজি হলেন। পঞ্চকর্মা ওনার খুব রিসেন্টলি শুরু হবে। তার পাশাপাশি উনি আমায় বললেন এত জায়গায় ঘুরেছি আমি পাজেলড হয়ে গেছি। পেশেন্টের ছেলের কথা বলছি, উনি বললেন যে এত জায়গায় আমি ঘুরেছি না, পাজেলড হয়ে গেছি, এই থেরাপি বলছে ওই বলছে, কোনোটাতেই রিলিফ পাচ্ছি না। তখন উনি বুঝলেন আমি কেন ওনাকে বোঝাতে চাইছি এবং উনি কিন্তু ট্রিটমেন্টের জন্য রাজি হয়ে গেলেন। এইটাই হচ্ছে, আগে বুঝতে হবে। টিভির মাধ্যমে আমরা যেমন বোঝাচ্ছি, আমাদের কাছে এলে আপনি আরো ডিটেলসে বুঝতে পারবেন আপনার কোন ট্রিটমেন্টটার প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে এবং উপকারিতা কি সেই ট্রিটমেন্টের। আমরা কিন্তু বিস্তারিতভাবে ট্রিটমেন্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরি, বোঝাই এবং যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিই। মানে শারীরিক সমস্যা আপনার হতেই পারে, কিন্তু যদি সেটা সঠিক জায়গায় গিয়ে আপনি ট্রিটমেন্টটা করান তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারবেন। আমাদের কিন্তু আবারও আরেকজন বন্ধু চলে এসেছেন ইতিমধ্যেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেটেরা থেকে চিত্তন বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মোস্তফা আমার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ বলুন। বাচ্চা কিন্তু সারাদিন খেলাধুলা করছে, কিন্তু রাতে ঘুম থেকে ওঠার সকালে উঠলে তার হতে পারছে না, পা ব্যথা করছে। আচ্ছা, বাচ্চার বয়স কত? 3 বছর। 3 বছর। এটা কোনো সমস্যা না। দেখুন, প্রথমে ও বাচ্চাদের হচ্ছে এখন গ্রোয়িং স্টেজ, ঠিক আছে? গ্রোয়িং স্টেজ যখন হাড় বড় হতে থাকে পা ব্যথা করবে, কামড়াবে। মানে পা ব্যথা ও নিজে বুঝতে পারছে না, কি মানে হাঁটছে না, ঘুম থেকে উঠে আর হাঁটছে, আমার পা ব্যথা করছে বলছে তো। হ্যাঁ ওটাই, বাচ্চা 3 বছরের বাচ্চা কি বুঝবে নিজের কেন হচ্ছে না। সাধারণভাবে এই বয়সে যখন হুলুস্থুলু বেশি করে এবং এই গ্রোথ হয়, হাড়ের গ্রোথ হতে থাকে এই বয়সে, ঠিক আছে? তার জন্য ব্যথাটা হয়। আপনি অল্প দিন অপেক্ষা করুন, দেখছেন যদি এটা কন্টিনিউ থাকছে এবং বাড়ছে ব্যথা, বা দেখছেন ওই জায়গাটা ফুলে উঠছে বা লাল হয়ে যাচ্ছে, বা দেখছেন যে সিভিয়ার ব্যথা সহ্য করতে পারছে না, অবশ্যই কিন্তু তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে আবারও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যদি আপনি সত্যি সত্যি চান আয়ুর্বেদকে পাশে নিয়ে, সাথে নিয়ে নতুন এবং পরবর্তী জীবনে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আর এই মুহূর্তে আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।